নমস্কার। আজকে আপনাদের শোনাতে চলেছি বিমল করের লেখা থ্রিলার বাসন্তী রঙের চন্দ্রমল্লিকা। রুদ্ধ নিঃশ্বাসে যেন কোনো খ্যাপা কুকুর তাড়া করেছে, তেমনি দ্রুত বেগে অন্ধকার সিঁড়ি বেয়ে সুশান্ত উপরে উঠতে লাগলো। বুকের কাঁপুনি তীব্র হয়ে উঠেছে তার হালকা চোখ অদ্ভুত এক জ্যোতিতে, সমস্ত গা কণ্টকিত। সিঁড়ির শেষে প্রথমেই চোখে যে ঘরখানা পড়ল, সুশান্ত পাগলের মতো তার উপর ধাক্কা দিতে লাগলো। দরজা বন্ধ, ধাক্কায় খুলল না একটুও। শুধু একটা বৃষ্টির শব্দ উঠে সেই অন্ধকার ঢাকা জায়গাটা গম গম করে উঠল। আরও জোরে সুশান্ত যেন সত্যি সত্যি উন্মাদ হয়ে গেছে। আবার ধাক্কা দিল সে। দরজা খুলে গেল। পথ রোধ করে দাঁড়ালো এক মুখ দাড়ি গোঁফ ভর্তি দীর্ঘশীর্ণ একটা লোক। কে চাই? বৃষ্টি রকম ধমক দিয়ে লোকটা জানতে চাইল। তার কথা আর দাঁড়ানোর ভঙ্গিতে প্রচুর বিরক্তি ঝরে পড়ছে। এক্ষুনি সুশান্ত যেন ভয় পেয়ে আশ্রয় চাইছে এমনি তাড়াতাড়ি চাপা গলায় উত্তেজনায় উত্তপ্ত হয়ে পড়ল। এক্ষুনি একটি মেয়ে ঢুকেছে এ বাড়িতে। দরজা আগলে দাঁড়িয়ে থাকা লোকটা সুশান্তর কথায় বাধা দিল। মেয়ে? মেয়ে ঢুকবে এখানে? না, কোনো মেয়ে ঢোকেনি। কিন্তু সুশান্তর গলায় দৃঢ়তা এনে বলল, আমি স্বচক্ষে দেখেছি, এই বাড়িতে সে ঢুকলো। লোকটা সুশান্তের কথায় কয়েক মুহূর্ত যেন অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, কি বলছেন মশাই? মালফাল খেয়ে পথ হাঁটছিলেন নাকি? মানে? সুশান্ত বিক্ষুব্ধ স্বরে বললে, এবারে ত্রিসীমানায় কোনো মেয়ে কখনো ঘেঁষে না। লোকটার বিভৎস মুখ একটা অশ্লীল হাসিতে জল জল করে উঠল। কি বলতে চান আপনি? সুশান্ত অনেকটা নিভে গেল লোকটার হাসিতে। ভেতরে ভেতরে বিরক্ত হয়ে উঠল। কেমন যেন একটা ঘেয় গন্ধ ফেনিয়ে উঠছে লোকটার সর্বাঙ্গে। এ বাড়িটা কিসের? ভূতের। লোকটা টেনে টেনে কথাটা বলে হো হো করে হেসে উঠল। সে হাসিতে যেমন অজস্র কদর্যতা, তেমনি বিক্ষিপ্ত একটা বিভৎসতা। বন্ধ জায়গাটা হাসির দমকে গুমড়ে উঠল। সুশান্ত থমথমে চোখে তাকিয়ে থাকলো লোকটার দিকে। ঘরের মধ্যকার মৃদু আলোয় তার বন্য মুখখানা আরও বন্য হয়ে উঠেছে। এ কি, এসে কোথায় এসেছে? এতক্ষণ পরে সুশান্তর খেয়াল হলো এ জায়গাটা তো তার অজানা। তবু আবার খানিকটা সাহস সংগ্রহ করে সুশান্ত বললে, দেখুন, আমি একটি মেয়েকে বাড়ির মধ্যে ঢুকতে দেখেছি। স্বচক্ষে দেখেছেন এ বাড়ির মধ্যে ঢুকলো? হ্যাঁ, একরকম তাই। রাস্তার মোড় ঘুরলেই তো এই একখানা মাত্র বাড়ি এদিকে। ওকে আমি দেখলাম মোড় ঘুরতে, তার পেছনে পেছনে আমিও আসছিলাম। মোড়ের মাথায় আসতেই তাকে আর দেখলাম না। একটা মানুষ তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। স্বভাবতই আমার সন্দেহ হলো এ বাড়িতে সে ঢুকেছে। তো দ্বিতীয় কোনো বাড়ি নেই এদিকে। সুশান্ত যথেষ্ট বুদ্ধির প্রকাশ দেখালো তার কথায়। কি জানি কেন লোকটা সুশান্তর কথায় খানিকটা ভদ্র হলো। বললে, আপনি ভুল করেছেন, এটা পুরো বাড়ি। এখানে। লোকটা এক মুহূর্ত থেমে কি ভেবে গলার স্বর নামিয়ে নিয়ে বললে, এখানে মানুষ আসে না। যান, পালিয়ে যান, দাঁড়াবেন না বেশিক্ষণ। আতঙ্কজনক লোকটা অদ্ভুত থমথমে গলায় তার কথা শেষ করলো। তার চোখে মুখে কোথাও আর সেই অশ্লীলতা নেই। কেমন করে না জানি নেমে এসেছে একটা অব্যক্ত শোকের গভীর ছায়া। তার চোখে কেমন একটা সুদূর অন্ধকারের আবেশ। কিন্তু সুশান্ত দমনা হলো। বিশ্বাস না করেন, ঘরে আপনাকে আমি আসতে দিতে পারি, তন্ন তন্ন করে দেখে যেতে পারেন সব। কিন্তু তারপরে কোন দায়িত্ব? থাক। সুশান্ত বাধা দিল, আমি ফিরে যাচ্ছি। দ্বিতীয় আর কোনো কথা না বলে সুশান্ত সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সমস্ত দেহে মনে অদ্ভুত একটা জমাট ভয় কাপড়ের মতো জড়িয়ে ধরেছে তাকে। পেছন থেকে লোকটা সেই বন্য হাসি শোনা গেল।
তারপর যেমন করে হঠাৎ ঝড়ে খোলা দরজা বন্ধ হয়ে যায়, তেমনিভাবে সশব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। চমকে উঠল সুশান্ত। দ্রুত হয়ে উঠল তার হৃদস্পন্দন। যেমন ভীতার্ত অবস্থায় সে এসেছিল, ঠিক তেমনিভাবেই নেমে যেতে লাগলো অন্ধকার সিঁড়ি বেয়ে। পথে নেমে হন হন করে হাঁপতে লাগলো সুশান্ত। মাথা তার তখনও গরম হয়ে রয়েছে, জ্বালা করছে চোখ দুটো, হাতগুলো কেমন যেন অসাড়। ঠান্ডা হাওয়ায় অনেকটা হেঁটে সুশান্ত বাঁধের কাছাকাছি মাঠটার সামনে এসে দাঁড়ালো। অন্ধকার ঘন হয়ে আসছে, তবু এখনও ইতস্তত বিক্ষিপ্ত ভ্রাম্যমান ছেলে মেয়ে বুড়ো এদের দেখা যায়। সুশান্তর প্রায় গা ঘেঁষে অশোক মিত্র তার নতুন বউয়ের হাত ধরে চলে গেল। কে ওটা? কে ওটা? ওই যে ছড়ির উপর ভর দিয়ে হেঁটে এগিয়ে আসছে এদিকে। পরিতোষবাবু না? হ্যাঁ, পরিতোষবাবুই তো। সুশান্ত অন্যদিকে হাঁটতে শুরু করলো। কে জানে কেন পরিতোষবাবুকে একদম সে সহ্য করতে পারে না আজকাল। অথচ ভদ্রলোক প্রতিবেশী, একদা যথেষ্ট বন্ধু ছিলেন। ভ্রাম্যমানদের ভিড় থেকে সরে এসে একটা পাথরের উপর বসল সুশান্ত। সিগারেট ধরিয়ে খানিকক্ষণ নিঃশব্দে ধোয়া গিলল। মাথার চুলগুলো জোরে জোরে আঙুলে জড়িয়ে জড়িয়ে টানল অনেকক্ষণ। তারপর পাথর থেকে নেমে ঘাসের উপরে শুয়ে পড়ল। আকাশের তারায় থমকে থাকলো তার চোখ। কি আশ্চর্য! সুশান্ত প্রথম থেকে ভাবতে লাগলো, এ নিয়ে দুবার অর্চনাকে সে দুবার দেখলো এখানে। কি করে যে তা হয় ভাবতেও অবাক লাগে। যে লোক মরে গেছে তাকে কি করে আবার দেখা সম্ভব? অদ্ভুত অদ্ভুত কাণ্ড। গত সপ্তাহে ভ্যারাইটি স্টোর থেকে সিগারেট কিনে পথে নেমে দাঁড়াতেই ঠিক উল্টো রাস্তায় ওর দিকে পেছন করে দাঁড়িয়ে থাকতে দেখেছিল অর্চনাকে। অর্চনাকে বলা কি ঠিক? হ্যাঁ, সুশান্ত তাই মনে হলো। পেছন থেকে লোক চেনা কষ্টকর সত্যি, কিন্তু অর্চনা তো শুধু চেনা নয়, অনেক দিনের চেনা, অনেক আলো অনেক অন্ধকারের জানা। ঠিক তেমনি হেলে দাঁড়িয়ে থাকার ভঙ্গি, গায়ে সেই তার খুব প্রিয় কমলা রঙের শাড়ি, আর তার বরাবরের অভ্যেস এলো খোপা বাঁধা। অর্চনা ছাড়া অন্য কোনো মেয়ে সে হতে পারে না। সুশান্তর চোখ অর্চনার মাথার চুল দেখে চিনে নিতে পারে, আর সে কিনা গোটা দেহটাকে দেখে ভুল করবে? নাই বা দেখল মুখ। সুশান্ত প্রথমে চমকে উঠেছিল, তারপর তাড়াতাড়ি এগিয়ে যাবে এমন সময় অর্চনা হাঁটতে শুরু করলো। একটু এগিয়েই ও ঢুকলো একটা গলির মধ্যে, তারপর মিলিয়ে গেল কোথায়। সুশান্ত সেদিন পিছু ধাওয়া করেনি, কেননা সে অবসরই পায়নি। তাছাড়া এত বেশি হক চকিয়ে গিয়েছিল যে আবার সংবিত ফিরে পাবার আগেই একরকম অর্চনা চলে গেল। তারপর সুশান্ত অনেক ভেবেছে, শেষ পর্যন্ত তার মনে হয়েছে ওটা চোখের ভুল। মরা মানুষ কখনো বেঁচে উঠতে পারে না, কিংবা হয়তোবা এ শহরে আর একজনকে বেসেছে যাকে পেছন থেকে অর্চনার মতোই দেখায়, আর সেই নবাগন্তুক মেয়েটি অর্চনার মতোই কমলা লেবু রঙের শাড়ি পরে হিলে দাঁড়ায়, এলো খোপা বাঁধে। অর্চনাকে কি বলা যায়? অর্চনার মতো অবিকল সেই মূর্তি দেখে সুশান্তর মনে প্রথম যে ঝড় ওঠে, অনেক ভাবনা চিন্তা, অনেক মানসিক গবেষণার পর ধীরে ধীরে তার স্মিত হয়ে আসে। মানসিক বিক্ষিপ্ততাও ক্রমে জুড়িয়ে গুটিয়ে আসে। আচমকিকতার দোহাই মেনে মনে মনে সে আবার স্বচ্ছন্দ হয়ে ওঠে। হয়তো সুশান্তের একরকম মানসিক ভারসাম্য অব্যাহতই থাকত, যদি না আজ আবার সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটত। আজকের ঘটনাটা পুরোপুরি সুশান্ত আবার প্রথম থেকে ভাবতে শুরু করলো। বিকেলের রোদটুকু হালকা হতে না হতে সুশান্ত বাড়ি থেকে বেরিয়ে পড়ে। প্লেজার কর্নারে বিপ্রদাসের সঙ্গে চা খাবার কথা ছিল। সেখান থেকে চা খেয়ে গল্প গুজব করে বেরুতে ওর প্রায় বিকেল গড়িয়ে এলো। পথে নেমে খানিকটা এসে ভ্যারাইটি স্টোর্স সিগারেট কিনে সুশান্ত পথে নামতেই খানিকটা দূরে আবার ঠিক সেই আগের মতনই দেখলো অর্চনার প্রতিমূর্তি। এবার যেন আরও পরিষ্কার,
আরও স্পষ্ট। সুশান্ত দেখল সেই কমলা লেবু রঙের শাড়ি এলো খোপা হেলে দাঁড়ানো। এছাড়া লক্ষ্য পড়ল আরও একটা জিনিসের ওপর, অর্চনার হাতে লেডির ছাতাটা, অবিকল সেই রকম ছাতা তার হাতে। সুশান্তের বুকটা কেঁপে উঠল। চোখ দুটো বিস্ময় আর বিম্বলতা নিয়ে থমকে থাকলো খানিকক্ষণ। কয়েক মুহূর্ত অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে কেটে গেল। হঠাৎ সুশান্ত দেখল অর্চনা সেই মূর্তি হাঁটতে শুরু করেছে, এগিয়ে যাচ্ছে। সুশান্ত তাড়াতাড়ি পথে নেমে তার অনুসরণ করলে। আশ্চর্য, সুশান্ত যত পা চালায় তার গতিবেগ বৃদ্ধি করে, সামনে সেই অস্পষ্ট মূর্তিও তত দ্রুত এগিয়ে যেতে থাকে। একই তো অন্ধকার ঘনিয়ে আসছে, তার ওপর ক্রমশ এরকম দূরত্ব রেখে পিছু ধাওয়া অত্যন্ত অসুবিধাজনক। ওই তো এ রাস্তা শেষ হয়ে এলো, তারপরেই মল্লারবাগের মোড়। গাছের ছায়ায় ঢাকা আঁকাবাঁকা মল্লারবাগের রাস্তায় যে কোন মুহূর্তে অর্চনার ছায়ামূর্তি হারিয়ে যেতে পারে। গাছের ছায়ায় ঢাকা আঁকাবাঁকা মল্লারবাগের রাস্তায় যে কোনো মুহূর্তে অর্চনার ছায়ামূর্তি হারিয়ে যেতে পারে। কথাটা মনে হতেই সুশান্ত দৌড়তে শুরু করলো। সামনের মূর্তি যদিও দৌড়লো না, তবু মনে হলো যেন তার হাঁটার গতিবেগ বৃদ্ধি পেয়েছে। সুশান্ত এবার আরও জোরে দৌড়তে শুরু করলে। হয়তো এভাবে খানিকটা ছুটলে সুশান্ত মূর্তিটিকে অনায়াসে ধরে ফেলতে পারত, কিন্তু বাদ সাধল তাতে গৌতম। পেছন থেকে সাইকেল সমেত এসে পড়ল তার ঘাড়ের উপর। অন্য লোক হলে কি হতো বলা যায় না। গৌতমকে দেখে অনেক কষ্টে রাগ সামলে সুশান্ত বললে, সাইকেল রেস দিচ্ছ নাকি? গৌতম সাইকেলের প্যাডেলে পা দিয়ে হাসল, বললে, না, এদিক দিয়ে যাচ্ছিলাম, যাবো একবার হিরণদের আড্ডায়। সন্ধ্যের আগেই পৌঁছবার কথা ছিল, দেরি হয়ে গেল, তাই স্পিডের মাথায়। বুঝলাম। সুশান্ত গৌতমকে থামিয়ে হাসি টেনে আনবার চেষ্টা করে বললে, স্পিডের ঝোঁকে অ্যাক্সিডেন্ট ঘটালে আমি না হয় চুপ করে থাকতুম, অন্য লোক হলে যে গালাগালি দিত, চাই কি থানায় টেনে নিয়ে যেত। সে কথার কোনো জবাব না দিয়ে গৌতম শুধু হাসল। তারপর একটু ইতস্তত করে বলল, তোমার সঙ্গে দেখা হয়ে গেল ভালোই, আমাকে আজ রাত্রিতেই হয়তো যেতে হতো তোমাদের কাছে। তোমার কাছে কেন? সুশান্ত সামনের দিকে তাকিয়ে বিরক্তি চেপে পড়লে। অর্চনার সেই মূর্তি আরও অস্পষ্ট হয়ে গেছে সত্যি, কিন্তু তবুও পুরোপুরি মিলিয়ে যায়নি। যদি এখনও আগের মতন ছুটে ধাওয়া করতে পারে, হয়তো তাকে ধরতেও পারবে। ব্যর্থ হয়ে উঠল সুশান্ত। আমার কিছু টাকা দরকার, গৌতম বললে। কত? শখানেক। অন্য সময় হলে সুশান্ত বোধহয় চিৎকার করে উঠত, কিন্তু এখন সে 100 কেন, তার বেশিও যদি চাইতো গৌতম, শুধু তার হাত থেকে পরিত্রাণ পাবার জন্য সুশান্ত রাজি হয়ে যেত। সুশান্ত বললে, বেশ রাত্রে বাড়িতে এসো। ধন্যবাদ। গৌতম সুশান্তর পিঠ চাপড়ে বললে, দাও একটা সিগারেট দাও, যাই। সিগারেট ধরিয়ে গৌতম সাইকেলে উঠতেই সুশান্ত বললে, মাঠের মধ্য দিয়ে শর্টকাট করে যাও, হিরণদের আড্ডায় পৌঁছে যাবে। তাই যাব। দ্বিতীয় কোনো কথা না বলে গৌতম মাঠের রাস্তা দিয়ে নেমে গেল সাইকেল সমেত। গৌতম যদি সোজা যেত, সুশান্ত ভাবল, তাহলে সেও বোধ করি অবাক হতো, কিন্তু সুশান্ত তা যেন চায়নি আর। সৌভাগ্যের কথা, গৌতম মল্লারবাগের রাস্তা না গিয়ে মাঠের রাস্তা নিল। গৌতম চলে যাবার পর সুশান্ত আবার ছুটতে শুরু করলে। অপসৃয়মান মূর্তি কখনো ভেসে ওঠে, কখনো মিলিয়ে যায়। অনেক কষ্টের পর যদিও বা তার কাছাকাছি আসা গেল, দুর্ভাগ্য সুশান্তের। আবার মোড় পড়ল তার পথে। মোড়ের আড়ালে মূর্তিটা যে কোথায় মিলিয়ে গেল কে জানে। সুশান্ত ভেবেছিল বুঝিবা মোড়ের পরই যে বাড়িখানা আছে সেখানে ঢুকে পড়েছে মেয়েটি। তাই এমন একটা দৃঢ় সন্দেহের উপর আস্থা রেখেই সুশান্ত বাড়ির মধ্যে ঢুকে খোঁজ নিতে গিয়েছিল। আশ্চর্য,
সে বীভৎস লোকটা কিছুতেই স্বীকার করলো না কোনো মেয়ে সেখানে ঢুকেছে। সুশান্ত সে কথা প্রথমে বিশ্বাস করতে পারেনি, তারপর তা বিশ্বাস করেছে। কারণ প্রথমে না হলেও সুশান্ত পরে বুঝতে পেরেছিল ওটা অর্জুন সিংয়ের চোরাই আড্ডা, চাল মদ আফিং এসবের গুদাম। ভয়েই আর সুশান্ত ঢুকতে রাজি হয়নি ভেতরে। কে জানে কি বিপদ ঘটবে। আর এও সত্যি কথা, ও আড্ডায় স্বেচ্ছায় কোনো মেয়ে কোনোদিন ঢুকবে না। যারা ঢোকে তারা স্বেচ্ছায় নয়, শয়তানের হাতে পড়ে ঢোকে। আর সে ঢোকায় তাদের শেষ, ফিরে আসে না আর। সুদূর দেশে বিভিন্ন শহরে দেহের ব্যবসা করে বাকি জীবনটা কাটিয়ে দেয়। না, অর্চনা তো দূরের কথা, ওর মতন কোনো মেয়েই ও বাড়িতে ঢোকেনি, ঢুকতেই পারে না। কিন্তু কি আশ্চর্য, যে কোনো মেয়েই হোক, সে গেল কোথায়? কেমন করেই বা মিলিয়ে গেল? একটা গোটা মানুষ ভূতের মতন ছায়ার মতন মিলিয়ে যায়, এ যে অসম্ভব। সুশান্তর সমস্ত মাথা গরম হয়ে উঠল ভাবতে ভাবতে। একবার নয়, দুবার সে দেখল একই জিনিস। অর্চনার প্রত্যেকটি ভঙ্গির সঙ্গে সুশান্ত যত পরিচিত, এতটা বোধ করি গৌতম ছাড়া আর কেউ নয়। ভুল হবার জিনিস তো এই নয়। তবে অনেক ভেবেও সুশান্ত কোনো কুল কিনারা পায় না। রাত বেড়ে ওঠে, ফাঁকা হয়ে আসে মাঠ, দমকা ঠান্ডা হাওয়ায় গাটা তার শিরশিরিয়ে ওঠে। সুশান্ত একবার ভাবে গৌতমকে তখন কথাটা বললে কেমন হতো। পরক্ষণে তার বুকটা ধক করে কেঁপে ওঠে। না না, না বলেই ভালোই করেছে সে গৌতমকে কোনো কথা না বলে। আরও খানিকক্ষণ মাঠে বসে থেকে সুশান্ত বাড়ি ফিরে চলল। বাড়িতে এসেও শান্তি নেই, স্বস্তি নেই। সেই একই ঘটনা বারবার তার মনের সমস্ত চিন্তাকে আঁকড়ে ধরে রাখল। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে শুলো সুশান্ত। চেষ্টা করলো মনটাকে অন্য কিছুতে আটকে রাখবার, কিন্তু পারলে না। হাতের বই ছুঁড়ে ফেলে দিল মাটিতে। গ্রামোফোনের রেকর্ড শেষ হয়ে কখন থেমে গেল কোনো হুঁশ থাকলো না তার। সিগারেটের পর সিগারেট পুড়িয়ে পাগলের মতো সারা ঘরময় শুধু পায়চারি করতে থাকলো। হঠাৎ কি করে না জানি তার অদ্ভুত একটা কথা মনে হলো। অর্চনা কি সত্যি সত্যিই মারা গেছে? হয়তো অর্চনা মরেনি। কথাটা মনে আসতেই একটা সাপ যেন চলে গেল সুশান্তর সমস্ত গা বেয়ে। এমনভাবে চমকে উঠল ও। বাস্তবিক অর্চনা যদি না মারা গিয়ে থাকে, সুশান্ত তো নিজের চোখে শনাক্ত করেনি অর্চনার মৃতদেহ। সে তখন অসুস্থ, পীড়িত। গৌতম আর কে যেন শনাক্ত করেছিল। অবশ্য সে শনাক্ত ভুল হবার নয়। তবে সুশান্ত চমকে উঠল। এ একটা চাল নয় তো? কোনো ফন্দি, কোনো দুর্বেদ্য ষড়যন্ত্র? অনেকক্ষণ সুশান্ত ভাবল কি হতে পারে। একটা কথা অবশেষে মনে হলো তার। সম্ভবত 40-50 ফুট উঁচু জায়গা থেকে পড়ে গেলেও হয়তো অর্চনা বাঁধের জলে পড়েনি, মরেনি। তাই বেঁচে থাকলেও থাকতে পারে, কিংবা আচমকা সুশান্তর মনে হলো একবার গিয়ে দেখে এলে কেমন হয়, ঠিক কোথা থেকে কেমনভাবে সে পড়েছিল। কথাটা আরও নানাভাবে ফেনিয়ে উঠল তার মনে। আর অবশেষে সুশান্ত ঘরের বাতি নিভিয়ে সোজা নেমে এলো নিচে। চাকরটাকে নিচে দেখতে পেয়ে বলল, আমি একটু পরে ফিরে আসবো, তুই যেন ঘুমিয়ে পড়িস না। গ্যারেজ থেকে তার 2 সিটার হিলম্যান গাড়িখানা বের করে সুশান্ত বেরিয়ে পড়ল। বাঁধের ব্রিজে উঠবার মুখে গাড়ি থামিয়ে নামল সুশান্ত। গাড়ির হেডলাইট নিভিয়ে অন্ধকারে সতর্ক পায়ে এগিয়ে এসে দাঁড়ালো ঠিক ব্রিজের মুখে, ভাঙা রেলিংয়ের কাছে। এইখানে, হ্যাঁ ঠিক এইখান থেকেই অর্চনা গড়িয়ে পড়েছিল। নিচে তাকালো সুশান্ত। অন্ধকারে জলের গভীরতা বোঝা যায় না, স্রোতের সামান্য একটু শব্দ শোনা যাচ্ছে শুধু। এখান থেকে যদি সে গড়িয়ে পড়ে, জলে পড়বারই কথা, কিন্তু যদি একটু সরে যায় কোনো রকমে, তাহলে ঢালু জমি দিয়ে পাথর আর জংলা গাছের ঘষানি খেতে খেতে সে নিচে মাঠের বুকে গিয়ে পড়বে। বাঁধের ব্রিজের ঠিক মুখেই কাণ্ডটা ঘটেছে। সুশান্ত কোনো ক্রমেই বুঝতে পারল না
জমি না জল? অর্চনা কোথায় গিয়ে পড়েছে শেষ পর্যন্ত? রেলিংয়ের একেবারে ধারে এসে সুশান্ত ঝুঁকে তাকিয়ে থাকলো সেই অন্ধকার জলের দিকে। ইটস আ ডাইলেমা, অস্ফুট কণ্ঠে উচ্চারণ করলো সুশান্ত, কেমন একটা থমথমে গলায়। আর ঠিক সেই মুহূর্তে কে যেন পেছন থেকে বললে, জানতুম তুমি এখানে আসবে। সাপের ছোবল খাওয়ার মতন চমকে মুখ ফিরিয়ে তাকাতেই সুশান্ত দেখল তার ঠিক কাঁধের কাছে গৌতম দাঁড়িয়ে রয়েছে। তুমি? সুশান্তর বুকের কাঁপনের শব্দও বুঝি গৌতমও শুনতে পেল। হ্যাঁ আমি। কি বলবে? সুশান্ত কিছুতেই ঠিক করে উঠতে পারল না। তার সমস্ত মাথা তখন ঝিমঝিম করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গৌতম তার একটা হাত ধরে ঝাঁকুনি দিয়ে পাশে টেনে নিল। আমায় এমনভাবে দেখবে আশা করনি না? বড্ড ভয় পেয়ে গেছো? গৌতম হাসল, সামান্য শব্দ করে। সে হাসি অন্ধকারে পুরোপুরি দেখা না গেলেও সুশান্ত আভাস পেল গৌতম আজ যেন ঠিক অহিংস হাসি হাসছে না। সুশান্ত চেষ্টা করতে লাগলো যত তাড়াতাড়ি সম্ভব সহজ হতে। খানিকটা সময় কেটে গেল চুপচাপ, যেন বাতাসের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুজনে। তারপর সুশান্ত নিজেকে সামলে নিয়ে বললে, আমি এখানে কেন এসেছি জানো? জানি না, আত্মহত্যা করতে নয়। কথাটা শোনা মাত্র গৌতম সশব্দে হেসে উঠল। প্রতিধ্বনিত হলো সেই হাসি, সেই উন্মুক্ত বাতাসের স্তরে স্তরে। হাসছো? তোমার কথা শুনে? ওই যে কি বললে, আত্মহত্যা না কি করবে জানো? গৌতম থেমে থেমে হাসতে লাগলো। এতে হাসির কি আছে? অর্চনার মৃত্যুর পর আমার মনের অবস্থা কি তা বোধহয় তুমি জানো। এই অবস্থায় আমার পক্ষে আত্মহত্যা করতে আসাটা খুব বেশি অস্বাভাবিক কি? অর্চনাকে হারাবার দুঃখ সইতে পারছো না? এরকম কোনো কারণে আত্মহত্যা করতে তুমি আসোনি আমি জানি, গৌতম বললে। মানে? বুঝতে তো সমস্তই পারছো। গৌতম হঠাৎ ক্লান্ত সুরে বললে, এ লুকোচুরির আর দরকার কি? গৌতম, সুশান্ত হঠাৎ অত্যন্ত কঠিন সুরে বললে, তোমার কথার ইঙ্গিত অত্যন্ত অস্পষ্ট। না, অত্যন্ত স্পষ্ট। গৌতম সুশান্তের চেয়ে কঠিন সুরে জবাব দিল। এক মুহূর্তে দুজনে স্তব্ধ থেকে পরস্পরের দিকে চাইল। সে দৃষ্টি থেকে পরস্পর কি বুঝলো খেয়ে জানে। সুশান্ত বললে, তোমার সঙ্গে বৃথা তর্ক বিতর্ক করার সময় আমার নেই, আর এটা তোর উপযুক্ত সময়ও নয়। আমি চললুম। যাবার জন্য পা বাড়ালো সে। গৌতম কঠিনভাবে সুশান্তর হাত চেপে ধরল, বললে, না, অত সহজে তোমার যাওয়া হতে পারে না। তাছাড়া ফিরে যাবার কথা আর না ভাবাই ভালো। সুশান্ত চমকে উঠল গৌতমের কথায়। কি বলছো তুমি? গলার স্বরে তার ভয় কেঁপে উঠেছে। আমি যা বলছি তার অনেক বেশি তুমি জানো। আজ তোমায় সেই সব কথা বলতে হবে। আমি কিছু জানি না, তুমি আমায় যেতে দাও। সুশান্ত এতক্ষণ পর সহজ কণ্ঠে বললে, অন্তত তার কণ্ঠস্বরে তাই মনে হয়। গৌতম সুশান্তের হাত ছাড়ল না, আরও জোরে চেপে ধরে ওকে ব্রিজের পাশে টেনে এনে দাঁড় করালো। তুমি যদি না বলো, গৌতম বললে, আমায় প্রথম থেকে শুরু করতে হয়। আমি তাই করব, কিন্তু সবচেয়ে আগে একটা কথা মনে করিয়ে দিতে চাই তোমায়। আমার এই হাতটার দিকে তাকিয়ে দেখো। পালাবার বা অন্য কিছু করবার চেষ্টা না করলেই ভালো করবে। সুশান্ত দেখল গৌতম যদিও বাঁ হাত দিয়ে তার হাত চেপে ধরেছে, ডান হাতে তার একটা রিভলভার। সুশান্তের কাছে এত বড় অপ্রত্যাশিত ও আতঙ্কজনক কিছু হতে পারে না। ভয়ে বিস্ময়ে বোবা হয়ে গেল ও। গৌতম তাকে একটু সময় দিয়ে বললে, আমার কথা শুরু করব? করো। খুব মৃদু অথচ ভাঙা সুরে বললে সুশান্ত অনেকক্ষণ পরে। 2 বছর আগের কথা। এ শহরে অত্যন্ত আচমকিকভাবে একটি ছেলে এসে হাজির হয়। নাম তার গৌতম। প্রথমে তার আসার বিশেষ কোনো একটা উদ্দেশ্য থাকলেও সে কথা তখন সে গোপন রেখেছিল, আজও রেখেছে।
ছেলেটা হয়তো ভালো, কিংবা বলতে পারো কয়েকটা তার ভালো গুণ ছিল, যার জন্য খুব শিগগির এ শহরের যুবক মহলে সে প্রতিষ্ঠা লাভ করতে পারল। প্রথমে স্কুল মাস্টারি, তারপর একটা চায়ের স্টল খুলে গৌতম এ শহরে নিজেকে জাঁকিয়ে তুলল। তার চায়ের স্টল, রাজনীতি, ফুটবল, থিয়েটার, দাঙ্গা সব কিছুরই আলোচনার কেন্দ্র। ক্রমে গৌতমের প্রতিপত্তি বাড়ে, যদিও পয়সা বাড়ে না। এমন অবস্থা তখন অর্থাৎ আষাঢ় মাস 6 পরে এ শহরে একটি মেয়ে এলো। নাম তার অর্চনা। অর্চনা গার্লস স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড মিস্ট্রেস হয়ে এলেও তার আসবার আসল উদ্দেশ্য কেউ জানল না, আজও কেউ জানে না। আমি জানি, বরং বলা ভালো, আমাদের উভয়ের আসল উদ্দেশ্য আমরাই জানতাম দুজনে, আর কেউ নয়। অবাক হচ্ছ? হ্যাঁ, অবাক হবারই মতন কথা। অর্চনা এই শহরে আসার পর তুমি জানো, ধীরে ধীরে কেমন করে একটা ঘূর্ণি জেগে উঠল সারা শহরময়। অর্চনা শুধু অন্দরমহলের প্রীতি লুট করে নেয়নি, পুরুষ মহলেও ঝড় জাগিয়ে দিয়েছিল। তার যৌবনের উত্তাপ, তার হাসি, তার দুর্দমনীয় জীবনের আবেগে যারা চমকে উঠেছিল, তুমি সুশান্ত তাদের মধ্যে একজন। এ শহরে তুমি একজন গণ্যমান্য ব্যক্তি। তোমার সুন্দর বাড়ি আছে, টাকা আছে, আভিজাত্যের নিষ্কুলস টিকা আছে। তাছাড়া সত্যি বলতে গেলে কি, সত্যি তুমি একজন আর্টিস্ট। তুমি কালচার্ড, ভদ্র, এ বিষয়ে কোনো সন্দেহেও কেউ কখনো করতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহেও কেউ কখনো করতো না, আজও করে না। ভেবো না যে আজ আমি তোমায় আক্রমণ করছি বর্বর বলে। আমি জানি তুমি বর্বর কেন। তার চেয়েও অধম হয়েছে মনের শুধু একটা দরিদ্রতার জন্য, ধৈর্যের অভাবে। সামান্য একটা ভুলের জন্য যা করেছো, তার চেয়ে বড় অপরাধ মানুষের সমাজে আর কিছু হতে পারে না। অপরাধ? সুশান্ত অবাক সুরে বলল। হ্যাঁ তাই, গৌতম বলে চলল। অর্চনার সঙ্গে আলাপ হবার পর তুমি তার উপর ক্রমশই আকৃষ্ট হতে লাগলে। নানাভাবে সে তোমার মনে স্থান করে নিল। আর একদিন স্পষ্টই তুমি বুঝতে পারলে অর্চনাকে শুধু তুমি ভালোবাসোনি, বড় বেশি ভালোবেসে ফেলেছ। তার উপর তোমার দাবি তাই সবার চেয়ে বেশি। একটা কথা কি জানো সুশান্ত, যদি তুমি তোমার মনের এই অবস্থার কথা কোনো রকমে একবার মুখ ফুটে অর্চনাকে বলতে পারতে, তাহলে হয়তো ভালো হতো। তা তুমি বলনি, বলবার সাহস খুঁজে পাওনি। তাই অর্চনার সামনাসামনি তোমার ব্যবহার অত্যন্ত ভদ্র হলেও আড়ালে তুমি তার গতিবিধির ওপর কড়া নজর রাখতে। সে কোথায় যায়, কি করে, কার সঙ্গে বেশি মেশে, এমনকি যদি বলি তুমি তার অতীত জীবনের কথাও জানবার জন্য ক্ষেপে উঠেছিলে, তাহলেও তোমার বলবার কথা থাকে না। অর্চনার সঙ্গে আমার ঘনিষ্ঠতা এই শহরের আর কারোর চোখে পড়বার কথা নয়, পরেও নি। একমাত্র ব্যতিক্রম তুমি। তুমি আমার আর অর্চনার ঘনিষ্ঠতা আড়াল থেকে লক্ষ্য করলে এবং সেই থেকে জঘন্য রকম হিংসে পোষণ করতে লাগলে আমার বিরুদ্ধে। গৌতম এখানে কিছুক্ষণ থামল, যেন কি স্মরণ করে নিল। সুশান্ত আগের মতোই নির্জীব, নিস্তব্ধ। আমায় তোমার প্রতিদ্বন্দ্বী, প্রেমের প্রতিদ্বন্দ্বী ভেবে নেবার অবশ্য প্রচুর কারণ ছিল। তবু আমি বলবো, আমি তোমার প্রতিদ্বন্দ্বী ছিলাম না। অর্চনার মন রাখবার জন্য তুমি আমারও সামনাসামনি কোনো দিন কিছু বলতে পারোনি, ফলে আমি সে দুর্বলতার সুযোগ নিয়ে তোমার উপর আবদার করেছি অনেক। আমি জানতুম সুশান্ত, তুমি যে সমস্ত আবদারকে অত্যাচার হিসেবে গ্রহণ করতে, তবু আমি তা কোনোদিন গ্রাহ্য করিনি কারণ তোমার কাছে যে টাকা নিতুম, সে টাকার উপর আমার অধিকার ছিল। গৌতম এক মুহূর্ত থেমে যেন ভীষণ জরুরি একটা কথা মনে করে নিল। বললে, অর্চনাকে আমি আটকাতে পারতুম না সুশান্ত। শেষ পর্যন্ত তুমি তাকে জয় করে নিতে। কেন যে তোমার মতিভ্রম হলো আমি ভেবে পাই না সুশান্ত। কোনো মেয়েকে কি জোর করে নিজের করে নেওয়া যায়? না, কেউ তা নিতে পেরেছে। তুমি এত বুদ্ধিমান হয়েও সে কথা বুঝতে পারলে না।
তুমি চিত্রশিল্পী, তোমার রুচি আছে, অনুভূতি আছে, সহানুভূতিও আছে, তবু তুমি শেষ পর্যন্ত পণ্ড হয়ে গেলে। আমার উপর হিংসে তোমার দিন দিন বেড়ে অবশেষে এমন একটা অবস্থায় দাঁড়ালো যখন আমায় এ পৃথিবী থেকে সরিয়ে না নিতে পারলে তোমার আর চলছিল না। সে চেষ্টা তো তুমি করেছো। সুশান্ত বাধা দিতে গেল। গৌতম সে বাধা গ্রাহ্য না করে বলে চলল, অর্চনা যদি বাধা না দিত, এক বসন্তের সকালে আমারই ঘরের বিছানায় আমার মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত। সে মৃত্যু হতো অত্যন্ত স্বাভাবিক এবং সহজভাবে। কেউ সামান্য মাত্র সন্দেহ করতো না তুমি সুশান্ত, শহরের একজন সেরা ভদ্র সন্তান, আসলে একজন খুনি। বাস্তবে সুশান্ত আমার সৌভাগ্য আর তোমার দুর্ভাগ্য, আমার রোগ শয্যার পাশে তুমি যখন বন্ধুকে সেবা করবার অজুহাতে বসেছিলে আর সুযোগ খুঁজছিলে কোনো ফাঁকে ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে দেবার, তখন অর্চনা হঠাৎ ঘরে ঢুকে তোমায় তাড়াতাড়ি একবার বাইরে আসতে বলে। তোমার হাতে তখন যে বিষ মেশানো পাউডারটা ছিল তা মাটিতে পড়ে যায়। অত্যন্ত নার্ভাস হয়ে পড়ায় এমনটা হয়েছিল। আরও মজা, হাত থেকে যা পড়ে গেল তা কুড়িয়ে নেবার সাহসও তোমার হলো না। তখন তুমি বাইরে বেরিয়ে গেলে। মুখ চোখ ভয়ে ভাবনায় তখন তোমার বিবর্ণ বিশ্রী হয়ে গেছে। আমি তা লক্ষ্য করেছিলুম। আরও লক্ষ্য করেছিলুম তোমার হাত থেকে পড়ে যাওয়া সেই পাউডারের পুড়িয়াটা। তুমি চলে যাবার পর আমার কেমন যেন সন্দেহ হলো। মাটি থেকে পুড়িয়াটা কুড়িয়ে নিলাম, রাখলাম আমার বালিশের তলায় লুকিয়ে। মিড সেফে আমার আসল ঔষধের পুড়িয়াগুলো ছিল। দেখলুম সেগুলো প্রত্যেকটা হলদে রঙের কাগজে মোড়া, তোমারটা ছিল সাদা। যাক, আমি তাড়াতাড়ি একটা সাদা কাগজে আমার ঔষধ ঢেলে আবার তা মাটিতে ফেলে রাখলাম। খানিক পরে তোমরা যখন ঘরে এলে, আমি নিজে থেকেই বললুম, কি সুশান্ত, ওষুধ খাওয়াতে খাওয়াতে যে উধাও হলে, দাও পাউডারটা। পেটে আবার পেনটা বেড়েছে। তুমি আগের মতো নার্ভাস অবস্থাতেই আবার কি যেন ভেবে অর্চনাকে ঔষধ দিতে বললে। তারপর তোমার মনে আছে তুমি কি করলে? সুশান্ত চুপ করে থাকলো, কোনো উত্তর দিল না। তুমি প্রথমে যেমন অজান্তেই জুতো দিয়ে মেঝের ওপর পড়ে থাকা পুড়িয়াটা মারালে, তারপর অত্যন্ত সচকিত হয়ে সেটা তুলে নিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলে। জুতো সমেত মারিয়ে ফেলেছ, তাই ওটা আর খাওয়া উচিত নয়, এইরকম একটা কথা বলে সেই পুড়িয়াটা জানলা দিয়ে বাইরে ফেলে দিলে। বাস্তবিক সুশান্ত, তোমার তখনকার উপস্থিত বুদ্ধি প্রশংসনীয়। গৌতম আবার থামল খানিকক্ষণের জন্য। রাত গভীর হয়ে উঠেছে। আকাশের বুকে মেঘ জমেছে একটু একটু করে, হারিয়ে যাচ্ছে তারার আলো। ঘন হয়ে উঠেছে অন্ধকার, কালো মিশমিশি অন্ধকার। একটানা হাওয়ার শব্দ আর নিচ থেকে স্রোত বয়ে যাওয়ার ক্ষীণ শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। সুশান্ত যেন পাথর হয়ে গেছে, তার মুখ দিয়ে একটা কথা বেরোয় না, সামান্য একটা শব্দ। শুধু কখনো কখনো দীর্ঘ নিঃশ্বাসের একটা সাপ চলার মতো শব্দ গৌতমের কানে বাজে। সেদিন থেকে গৌতম বললে, সেদিন থেকেই আমি তোমায় সন্দেহ করতে শুরু করি সুশান্ত। সে পাউডারের পুড়িয়াটা আমি পরে পরীক্ষা করাই, তার মধ্যে কাচের গুঁড়োর সঙ্গে মেশান ছিল নিকোটিন। যাক, অর্চনাকে সে বিষয়ে বিন্দু বিসর্গ জানায়নি। জানালে যে কি ভীষণ আঘাত পেত সে, তা শুধু আমিই জানি। এ ঘটনার পর আমি স্পষ্টই বুঝলাম, আমি যদি অর্চনার কাছ থেকে না চলে যাই, তোমার জীবনের বাঁকা পথ আর কোনোদিন সোজা হবে না। বিশ্বাস করে সুশান্ত, আমি এ ঘটনার পর আবার শহর ছেড়ে উধাও হয়ে যেতেই চেয়েছিলাম। আরও চেয়েছিলাম অর্চনা যেন আমায় অন্তত ভুল বুঝেও তোমার ঘরে গিয়ে আশ্রয় নেয়। তাকে আশ্রয় দেবার জন্যই একদিন এ শহরে এসেছিলুম, কিন্তু যখন বুঝলাম আমার দেয়া আশ্রয় না হলেও তার কপালে আরও ভালো আশ্রয় জুটবে, তখন নিজেকে সরিয়ে নেওয়া ছাড়া অন্য পথ কি খোলা থাকতে পারে? গৌতম আবার থামল, বলল, একটা সিগারেট খাওয়াবে? সুশান্ত সিগারেট দিল।
সিগারেট জ্বালাবার সময় যেটুকু আলো জ্বলল সেটুকু আলোতেই গৌতম দেখল সুশান্ত একটা বরফের মতো সাদা দাঁড়িয়ে রয়েছে। শোনো, গৌতম বলে চলল। তার হাতের সিগারেটের আগুন জ্বলতে লাগলো জোনাকির মতন। কুন্তলাকে চেনো? এই শহরের সেরা ফ্ল্যাট। তাকে গিয়ে পাকড়াও করলাম। কুন্তলা আমার কাছে নানাভাবে উপকৃত। কুন্তলাকে বললাম আমার সঙ্গে তাকে কিছুদিন ফ্ল্যাট করতে হবে। কেন তা বলিনি, শুধু বলেছিলাম না করলে তাকে বিপদে ফেলবো। কুন্তলা রাজি হলো। অচেনা চোখের সামনে কুন্তলার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালাম একটু একটু করে, যেন অর্চনা অহেতুক অন্য কোনো সন্দেহ না করে বসে। কুন্তলার সঙ্গে ঘনিষ্ঠতা যখন গভীর হলো, অর্চনা আমায় বললে, আমি কেন জেনে শুনে অমন ধরনের একটা মেয়ের সঙ্গে নিজেকে জড়াচ্ছি? আমি বললুম, কুন্তলা বাইরে যা ভেতরে তা নয়। অর্চনা আমার ইঙ্গিতটা ঠিক বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো। আমি তার সেই বিস্ময়বোধের সুযোগ নিয়ে বললুম, দেখো অর্চনা, সুশান্তকে ছেড়ে আমার ঘরে তুমি আসবে এ বিশ্বাস আমি আর করি না। কুন্তলাই আমার ভালো, তাকে সঙ্গে করে আজ রাত্রে আমি এখান থেকে চলে যাব। আমার কথায় অর্চনা আঘাত পেল, গভীর আঘাত। কান্নাকাটি করলে, বললে আমি যেন তাকে ভুল বুঝে না চলে যাই। সে এ শহরে আমার জন্য এসেছিল, আমার সাহায্যই তার অতীত জীবন গড়ে উঠেছে। প্রয়োজন হলে সে সব কিছুর বিনিময়ে আমার জন্যেই তার বর্তমান ও ভবিষ্যৎকে আমার হাতে তুলে দেবে। অর্চনা তা দিত, আমি জানতাম। কিন্তু সুশান্ত, যাকে আমি ভালোবাসি, তাকে অমনভাবে গ্রহণ করতে আমার সত্যিই খুব আপত্তি ছিল। আশ্চর্য মানুষের মন। অর্চনা আমায় শ্রদ্ধা করত, ভালোবাসত। এ শহরে সে আসে আমারই জন্য, একসময় আমার ঘরেই আশ্রয় নেবে বলে। কিন্তু কি করে আমি তোমায় বোঝাই? আমার উপর তার শ্রদ্ধা থাকলেও সে ভালোবাসা আর ছিল না, যাতে আমরা বিয়ে করে সংসার বাঁধতে পারি। অর্চনা নিজেও তা বুঝেছিল, আর পাছে আমিও তা বুঝতে পারি। তাই আমার সঙ্গে তার ব্যবহারে, কথাবার্তায় সব সময় নিজের নতুন মনকে চাপা দিতে চাইতো, যেন আগের মতোই সে আমায় ভালোবাসে, বরং আরও বেশি। তুমি যেন তার কাছে তেমন কিছু নও। অর্চনার কান্নাকাটি দেখে আমি আমার কর্তব্য ভুলিনি। তাই তাকে বললুম, সে যদি সত্যি আজও আমায় আগের মতো ভালোবাসে, তাহলে যেন আজই রাত্রে বাঁধের ব্রিজ শেষ হয়ে যেখানে তেঁতুল গাছটা নুয়ে রয়েছে, সেখানে একটা পাথরের উপর বসে অপেক্ষা করে রাত 10টা থেকে 11টা পর্যন্ত। আমি জানতুম অর্চনা যাবেই, আর গিয়ে দেখবে যদিও আমি একলা সেই পাথরের উপর বসে রয়েছি, তবু একটু আড়ালে রয়েছে বিশ্বস্ত বাসা কুন্তলা। অর্চনা যখন আমার সঙ্গে কথা বলবে, আমি তখন নেশা, বিম্বল এবং তার হাত ধরে আবার সেই পুরনো দিনের মতন প্রেম নিবেদন করব। ইতিমধ্যে আড়ালে ফুপিয়ে উঠবে কুন্তলা। অর্চনা প্রথমে ভয় পাবে, তারপর অবাক হবে। সব শেষে কৌতূহল বশে যখন দেখতে পাবে, তখন বুঝবে কুন্তলার সান্নিধ্যে আমি এতক্ষণ মেতেছিলাম। অর্চনার সাড়া পেয়ে তাকে সরিয়ে দিয়েছি। বুঝতেই পারছো অর্চনার মনের ভাব তখন কীরকম হবে? হয়তো নয়, সেই হবে তার আমার মধ্যে শেষ সাক্ষাৎ, ইহজীবনের মতো শেষ চাওয়াচাওয়ি। অর্চনা রাত্রে যেতে রাজি হলো। হ্যাঁ, ইতিমধ্যে কেমন করে না জানি তুমি জানতে পেরেছিলে অর্চনা আমার সঙ্গে দেখা করতে আসবে রাত্রে। না, ঠিক হলো না কথাটা, তুমি অনুমান করেছিলে। অর্চনা সেই দিন রাত্রেই আমার সঙ্গে এ শহর ছেড়ে চলে যাচ্ছে। তোমার এ অনুমান এতদিনকার রুদ্র আক্রোশকে ভয়ঙ্কর করে তুলল। অর্চনা যখন একান্তই তোমার হলো না, সে আর কারুর হবে না, হতে পারবে না। কি অদ্ভুত তোমার এই ভালোবাসা সুশান্ত! তোমার ভালোবাসা অস্থির, উত্তপ্ত, বর্বর। সে শুধু চাইতে জানে। সে যা নিজের বলে মনে করে তার ওপর হয় তার অধিকার প্রতিষ্ঠা করবে, না হয় নিশ্চিহ্ন করে দেবে সব। বর্বর ছাড়া এ ভালোবাসাকে আমি কী বা বলতে পারি? যাক, শোনো, অর্চনাকে তো আমি আসতে বললুম, কিন্তু যে পরিকল্পনাকে করেছিলুম তা যেন অত্যন্ত নীচ বলে মনে হলো শেষে। এরকম প্রতারণা
জঘন্য অভিনয় করে অর্চনার কাছে বিদায় নিতে বাধ্য। আমার স্মৃতি বলতে সারা জীবন তার শুধু অশ্রদ্ধাই থাকবে, এ কল্পনা আমায় পাগল করে তুলল। না, যা তাকে বলেছি তা হয় না, হতে পারে না। চলে আমি নিশ্চয়ই যাব, কিন্তু খোলাখুলি অর্চনাকে বুঝিয়ে দিয়ে তারপর। তাই সেই রাত্রে অর্চনা যখন তোমার সঙ্গে দেখা করতে এসে ফিরে সোজা পথ ধরল, আমি তার পিছু নিলাম। বাঁধের ব্রিজের মুখে ডাকলুম তাকে, তার নাম ধরে। তারপর ঠিক এইখানে যেখানে আজ তুমি আর আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক এইখানে আমি আর অর্চনা দাঁড়ালুম। সেদিন কিন্তু আজকের মতো আকাশ ভরে অন্ধকারের কালি ঢালা ছিল না। সেদিন ছিল চাঁদের আলোর বান, ধবধবে আলোয় সমস্ত বাঁধ, মাঠ, ব্রিজ, দূরের ওই মল্লারবাগের শিব মন্দির ঝকঝক করছিল। কি সুন্দর সেই রাত, তা তুমি অনুভব করতে পারবে না। আমরা এখানে দাঁড়ালুম, নির্জন, শান্ত, স্তব্ধ এই ব্রিজের উপর। অর্চনার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমার মনে পড়ল তার জন্য আনা বাসন্তী রঙের চন্দ্রমল্লিকার কথা। আশ্চর্য, অতীতে একদিন ওই বাসন্তী রঙের চন্দ্রমল্লিকাকে কেন্দ্র করেই তার সঙ্গে আমার প্রথম আলাপ হয়। আর যাবার দিন ওর জন্য তাই এনেছিলুম। ওর অতি প্রিয় আমাদের প্রথম পরিচয় সেই ফুলটিকে। বাসন্তী রঙের চন্দ্রমল্লিকা দিলাম তার হাতে। সে নীরবে হেসে ফুলের বুকে মৃদু চুম্বন ছোঁয়ালো। তারপর আমি অর্চনার একটি হাত ধরে বলে গেলাম সব। এ শহরে আমি যার জন্য এসেছিলাম, আজ সে উদ্দেশ্য আর নেই। হ্যাঁ, ভালো কথা, কি উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সে কথাটা আজ তোমার জেনে রাখা উচিত। আমার মার মৃত্যুশয্যায় আমি শপথ গ্রহণ করেছিলাম যে লম্পট ভদ্রলোকটি তাকে সংসার পথে টেনে এনে একটি সন্তান উপহার দিয়ে উধাও হয়ে গিয়েছিলেন আজীবনের মতন, আমি তার প্রতিশোধ নেব। আমার মা এ শহরেরই মেয়ে। 17 বছর বয়সে তিনি নিঃসন্তান অবস্থায় বিধবা হন। তিনি ছিলেন শিক্ষিত এবং সংস্কার বর্জিতা। তাই এই শহরেই আর একজন গণ্যমান্য বিদ্বান, বুদ্ধিমান, অর্থশালী ভদ্রলোক যখন মাকে আমার লোভ দেখালেন তাকে কলকাতায় নিয়ে গিয়ে বিধবা বিয়ে করবেন, মা পরিপূর্ণ বিশ্বাসে তার সঙ্গে ঘর ছেড়ে চলে গেলেন। এখানে একটু অসুবিধে ছিল। ভদ্রলোকের বাবা মা বর্তমান এবং তারা বিধবা বিয়েতে রাজি হবেন না, এ কথাই ভদ্রলোক মাকে বুঝিয়েছিলেন। কিন্তু একবার বাইরে গিয়ে যদি বিয়েটা হয়ে যায়, পরে একমাত্র সন্তানের হঠকারিতাকে তারা গ্রহণ করবেন, এ ভরসা ভদ্রলোক দিয়েছিলেন। মা বেশিরভাগ মেয়ের মতো সরল বিশ্বাসে ঘর ছাড়লেন গোপনে, কিন্তু পরে বুঝলেন তিনি এমন ভুল করেছেন যার আর সংশোধনের উপায় নেই। কঠিন দারিদ্র্যের মধ্যে অভিশাপ সম্বল করে আমার জন্ম হলো। বেড়ে উঠলাম ধীরে ধীরে। মা কোনো রকমে একটু ভদ্র সমাজে আশ্রয় নিলেন, নাম বদলে সমস্ত গোপন করে। আমি বিদ্যা শিক্ষা পেলাম মার অকৃপণ স্নেহ। তারপর এলো অর্চনা। মা যখন মারা গেলেন তখন আমায় বলে গেলেন সব কথা, আর আমিও শপথ করলাম এ বর্বরতার প্রতিশোধ আমি নেবই। এলাম এ শহরে, দেখলাম সে ভদ্রলোক অনেক দিন হলো মারা গেছেন। তাদের বাড়িতে একটিমাত্র বংশধর জীবিত, ভদ্রলোকের একটিমাত্র সমাজ স্বীকৃত সন্তান। তা হোক, আর কিছু না পারি সেই সমাজ স্বীকৃত সন্তানটিকে কেমন করে তোক জীবনের সর্বদিক দিয়ে বঞ্চিত করে যেতে হবে, এই হলো আমার উদ্দেশ্য। ডেকে পাঠালাম অর্চনাকে। অর্চনার সঙ্গে আমার কথা ছিল, যতদিন আমার মৃত্যুসজ্জায় গ্রহণ করার শপথ আমি পালন করি ততদিন আমরা পরস্পরকে বিয়ে করব না। অর্চনাকে আনলাম এ শহরে, কেননা অর্চনাকে চোখের সামনে না রাখলে আমি হয়তো পশুর চেয়েও হীনতম কিছু করতে পারি প্রতিশোধ নেবার জন্য। তাছাড়া প্রতিশোধ নেবার ব্যাপারে অর্চনারও সাহায্য আবশ্যক হয়ে পড়েছিল। দিন কেটে যায়, ক্রমশই আমি আমার শপথ ভুলতে বসি। ভাবি, অপরাধ করলো একজন, তার জন্য অপরজনকে শাস্তি দিই কোন অধিকারে? অর্চনা শেষে সেই কথা বলতে লাগলো। তাছাড়া অর্চনা যে তাকে, গৌতম মুখের পিছলে যাওয়া কথাটা আটকে নিল। একটু থেমে বলল, হ্যাঁ দাদা, বলছিলাম সে চাঁদের আলো ভরা রাত্রে
এই ঠিক এমনি মুখোমুখি দাঁড়িয়ে অর্চনাকে আবার সব বললাম, বুঝালাম। অর্চনাও বুঝলো আমাকে ছেড়ে দেয়া ছাড়া তার অন্য কোনো পথ নেই। অর্চনা বুদ্ধিমতী, সে আমায় বিদায় দিল। আমি চোখের জল মুছিয়ে সেই বাসন্তী রঙের চন্দ্রমল্লিকার যেখানে অর্চনা তার চুম্বনের স্পর্শ রেখেছে সেখানে নিজের প্রথম ও শেষ চুম্বনের স্পর্শ দিয়ে বিদায় নিলাম। অর্চনা বাসন্তী রঙের চন্দ্রমল্লিকা সম্বল করে দাঁড়িয়ে থাকলো। তারপর গৌতম আচমকা থেমে গেল। কি তারপর? সুশান্ত এতক্ষণ বাদে যেন ঘুম থেকে জেগে উঠে প্রশ্ন করল। তারপর যা তা তুমি জানো। আমি জানি না, গৌতম বললে। আমি? না না, আমি কিছু জানি না। সুশান্তর স্বরে আর্দ্রতা। আর কেন সুশান্ত? আমি জানি, ভালো করেই জানি। তারপর কি করে তুমি অর্চনাকে হত্যা করলে তা তুমি বলবে। আমি অর্চনাকে হত্যা করেছি? সুশান্ত। গৌতমের স্বরের কঠিনতা সুশান্তকে বিচলিত করলে। সুশান্ত বললে অনেক পরে, আমি অর্চনাকে খুন করেছি, তার প্রমাণ কই? তুমি আরও প্রমাণ চাও? ভেবে দেখো, কে গত সপ্তাহে অর্চনাকে পথে দেখে মেতে ওঠে, আর আজকেও তো তাকে দেখে পিছু ধাওয়া করেছিলে। সুশান্ত চমকে উঠল, ভীত গলায় বললে, তুমি কি করে জানলে? আমি জানবো না তো কে জানবে? গৌতম হাসল। আমি শুধু সন্দেহেই তোমায় করিনি সুশান্ত, সন্দেহকে সত্য প্রমাণিত করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। সুশান্ত এবার খানিকক্ষণ চুপ করে থেকে বললে, অর্চনা বেঁচে আছে? না। তাহলে তোমার প্রমাণ কই? আজ আমায় হাতের মুঠোয় পেয়ে তুমি যা খুশি করতে পারো গৌতম, কিন্তু তোমার মন গড়ার সন্দেহের বশে আমায় খুনি বলে ঠাড়ানো কি ঠিক হবে? সুশান্ত খুব সংযত গলায় বললে। আমাকে যখন বিষ দিয়ে মারবার চেষ্টা করো, গৌতম বললে, তার সব প্রমাণ আছে। আর অর্চনাকে যে তুমি হত্যা করেছ তার সবার বড় প্রমাণ পুলিশের লোকের কাছে তুমি যে বিবৃতি দিয়েছ তাতে বলেছ। অর্চনাকে তুমি শেষ দেখো তোমার বাড়িতে রাত প্রায় 9:30 নাগাদ। কিন্তু তুমি হয়তো জানো না সুশান্ত, আমি সেদিন সন্ধে থেকে সর্বক্ষণ অর্চনার পিছু ধাওয়া করেছি। সে যখন তোমার সঙ্গে দেখা করতে যায় তুমি তার সঙ্গে দেখা করনি। বারান্দায় উঠেই অর্চনা তোমার চাকরের সঙ্গে কথা বলে নেমে আসে। তোমার চাকর তাকে জানায় তুমি ভীষণ অসুস্থ, কারোর সঙ্গে দেখা করবে না, নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছো। বেশ, তাই হলো, তাতে কি? আমি জানলা দিয়ে দেখেছি অর্চনাকে। সে কথা তো তুমি বলনি পুলিশের কাছে। তুমি বলেছ তুমি তাকে তোমার বাড়িতে দেখেছ। সে সময় তার গায়ে ছিল একটা কমলা লেবু রঙের শাড়ি আর হাতে ছিল একটা বাসন্তী রঙের চন্দ্রমল্লিকা। বলনি সে কথা? হ্যাঁ বলেছি। কিন্তু তুমি জানো সুশান্ত অর্চনাকে তুমি দেখোনি, অথচ তাকে দেখেছ এ কথা না বললেও তোমার চলে না, কারণ তুমি সব সময় এটুকু প্রমাণ রাখতে চাও যে তোমার দেখার পরও অর্চনাকে জীবিত অবস্থায় আর কেউ দেখেছে। আমি তাকে তোমার পরে দেখেছি এবং ফুল সমেত দেখেছি। এ কথা পুলিশের কাছে আমিও বলেছি। এর থেকে অন্তত এটুকু প্রমাণিত হবে তোমার দেখার পর তবে আমি অর্চনাকে দেখেছি এবং অর্চনা জীবিত ছিল, নয় কি? নিশ্চয়। সুশান্ত জোর দিয়ে কথা বললে। আমিও তাই বলি। তবে কি জানো, তোমার এই একটি মাত্র কথা থেকেই আমি বুঝতে পারি অর্চনাকে আমি দেখে আসার পর তোমার সঙ্গে নিশ্চয়ই তার দেখা হয়েছে। না হলে যে বাসন্তী রঙের চন্দ্রমল্লিকা আমি দিয়ে এলাম অর্চনাকে বিদায় জানাবার সময়, তুমি সে ফুল কি করে আগে থাকতেই দেখলে তার হাতে? সুশান্ত যেন অত্যন্ত অপ্রত্যাশিতভাবে একটা বৈদ্যুতিক শক খেলে। তার বিম্বল আত্মস্বর শোনা গেল। খানিক অপেক্ষা করে গৌতম বললে, আর দেরি করো না, যা তোমার বলবার আছে বলো। মরার আগে কনফেশন করার গৌরব বাদ দিয়ে আর লাভ কি? সুশান্তকে অন্ধকারে পরিষ্কার দেখা না গেলেও গৌতম বুঝল সুশান্ত নিজেকে তৈরি করে নিচ্ছে। অনেক অনেক পরে সুশান্ত বললে, স্বীকার করলাম, বেশি কিছু আমার বলবার নেই। যতটুকু বলবার আছে তা এখানে নয়, গাড়িতে বসেই বলবো। মানে? আমি গাড়িতে অর্চনাকে খুন করি।
ওর মধ্যে গিয়ে না বসলে সে কথা তোমাকে বোঝাতে পারবো না। সুশান্তর কথায় গৌতম কি যেন ভাবলো খানিকটা, তারপর বলল, বেশ চলো। একটু হেঁটে ব্রিজের গোড়ায় গাড়িতে এসে বসলো সুশান্ত আর গৌতম। সুশান্ত স্টিয়ারিংয়ে হাত রাখলো, পাশে বসে থাকলো গৌতম। বলো। গৌতম তাগাদা দিল। বলছি। সুশান্ত এক মুহূর্ত কি যেন ভেবে নিয়ে বলল, একটা কথা বলবো, বিশ্বাস করবে? কি? আমার ভীষণ ভয় করছে। গাড়িটা স্টার্ট দিয়ে রাখবো, তবু খানিকটা শব্দ হবে। না না, বিশ্বাস করো, যদি ব্রিজের উপরে গাড়ি এগিয়ে যায় তুমি আমায় গুলি করো, তাতে তো তোমায় কেউ বাধা দেবে না। সুশান্ত মিনতি জানালো। বেশ, রাজি হলো গৌতম। গাড়িতে স্টার্ট দিয়ে তা মৃদু করে সুশান্ত বললে, তুমি যা বলেছ সবই ঠিক। অর্চনাকে আমি ভালোবাসতাম, সে ভালোবাসা তীব্র, তোমার ভাষায় বর্বর। তাই তাকে যখন পেলাম না, ভাবলাম নাই যখন পেলাম তখন তুমিও যাতে তাকে না পাও সে ব্যবস্থা আমি করব। সেদিন রাত্রে তোমরা পালিয়ে যাবে সন্দেহ হওয়ায় অর্চনাকে রাস্তার মধ্যে আটক করে মারবার ফন্দি করি। উল্টো রাস্তা দিয়ে মোটর নিয়ে আমি অপেক্ষা করছিলাম। তোমার সঙ্গে অর্চনার দেখা হবার পর তুমি ফিরে গেছো, তা আমি জানতুম না। আমি ভেবেছিলুম অর্চনা বুঝি ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অর্চনা একলা দাঁড়িয়েছিল। আমি গিয়ে তাকে ডাকতে সে শিউরে উঠল। দেখলাম তার হাতে সেই চন্দ্রমল্লিকা, ঠোঁটের কাছে ধরে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাকে টেনে আনলাম এই গাড়িতে, তারপর বালিশ চেপে ধরলাম তার মুখে। যতক্ষণ না দম বন্ধ হয়ে অর্চনা নেতিয়ে পড়ল, নিস্পন্দ হয়ে গেল, তারপর আর কি, তার দেহটা টেনে এনে ছুলে দিলাম জলে। সুশান্ত সহজভাবে তার কথা শেষ করল। এরপর দুজনেই নিস্তব্ধ, দুজনে দুজনের মনকে ভাবছে। অনেকক্ষণ পরে গৌতম বললে, অর্চনাকে হত্যা করার জন্য তুমি অনুতপ্ত নও? খুব বেশি। মাঝে মাঝে ভাবি এ কাজ না করে আমি যদি নিজে আত্মহত্যা করতাম ভালো হতো। হয়তো সত্যি তাই ভালো হতো, গৌতম বললে। সুশান্ত সে কথার জবাব না দিয়ে হঠাৎ বললে, তোমার সেই অমানুষ বাবার নামটা কি বললে না তো? জেনে লাভ? গৌতম ক্লান্ত সুরে বলল, লোকসানই বা কি? সব লাভ লোকসানের পালাই তো আজ আমরা চুকিয়ে দেব। বলো, তোমার সেই অমানুষ বাবার নামটা বলো। সুশান্ত বললে। স্টার্টের শব্দ একটু দ্রুত আর জোর হলো। একান্তই জানতে চাও? হ্যাঁ, অতুল প্রসাদ মিত্র। সুশান্ত নামটা শুনে একটুও চমকালো না, যেন এটাই সে আশা করছিল। বললে, ব্যাপারটা অস্পষ্ট আভাসে আমি শুনেছি আগে, কিন্তু তুমি যে আমার সেই লম্পট বাবার ছেলে তা জানতাম না। জানলুম। তোমার মাকে আমি দেখিনি, তার কাছে আজ বাবার হয়ে আমি ক্ষমা চাইছি, তোমার কাছেও। সুশান্ত গাড়ির স্টার্ট আরও একটু বাড়িয়ে দিল। বললে, জীবনে আমাদের আর কিছু চাইবার আছে গৌতম? না, ভাঙা সুরে গৌতম বললে। চলো তাহলে একটু ঘুরে আসি। কোথায়? এই তো এখানে। সুশান্ত তার কথা শেষ করল না। ধীরে ধীরে কখন ক্লাস টিপে গিয়ার খুলে দিয়েছে, একটা ঝাঁকুনি খেয়ে গাড়িটা বিদ্যুৎ গতিতে এগিয়ে গেল। সুশান্তর মুখ দেখতে না পেলেও গৌতম একটা হাত রাখল সুশান্তর গলায়। সুশান্ত স্টিয়ারিংটা বেঁকিয়ে দিল। চোখের পলকে ব্রিজের কাঠের রেলিং ভেঙে 2 সিটার গাড়িখানা নিচে বাঁধের জলে ছিটকে পড়ল।